যদিও আজকের আলোচনাটা মেইনলি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, বাট প্রসঙ্গক্রমে গণভোটের ব্যাপারটাও চলে এসছে, জুলাই সনদের ব্যাপারও আসছে, এবং এখানে কিন্তু জুলাই সনদ এবং গণভোটের মধ্যে কিন্তু একটা যে পার্থক্য আছে, এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। আমার কাছে মনে হয় এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত, কারণ জুলাই সনদ কিন্তু গতকালও মাননীয় প্রধানমন্ত্রী একটি জনসভায় বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো প্রবলেমটা হচ্ছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করলে, যে একটু আগে যে বলা হলো যে নোট অফ ডিসেন্ট, সরকার বা সরকারি দল কিন্তু জুলাই সনদ বলতে নোট অফ ডিসেন্ট সহকারেই বুঝে, এবং সেটাই তাদের পক্ষে বোঝাটা স্বাভাবিক, এবং সেটাই প্রমোট করাটাই তাদের জন্য স্বাভাবিক। কিন্তু জুলাই সনদের উপরে কিন্তু আসলে গণভোট, এবং আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই কনফিউজ করে ফেলি যে আমরা বলি যে জুলাই সনদ আদায় করতে হবে, আমাদের আসলে বলা উচিত গণভোট আদায় করতে হবে। কারণ জুলাই সনদের উপর ভিত্তি করে, জুলাই সনদ ছিল একটা প্রপোজাল, তাই না? মানে 30টা দল মিলে একটা প্রপোজাল তৈরি করেছে, জনগণ কিন্তু সেটাকে মানে রিজেক্টও করতে পারতো, অ্যাকসেপ্টও করতে পারতো, কিন্তু এবং যে গণভোটটা করা হয়েছিল সেটা কিন্তু জুলাই সনদ থেকে কিছু জিনিস নিয়ে এবং কিছু জিনিস কম্পালসারি করে, যেমন আপার হাউস পিয়ার বা বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ ইলেকশন কমিশন, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, এই ব্যাপারগুলিতে কিন্তু জুলাই সনদের থেকে প্রস্তাব নিয়েই গণভোট ফর্মুলেশনটা করা হয়েছে, যে 4টা প্রশ্ন ছিল। তো যখন গণভোট মানে ওভারওয়েলমিং মেজরিটিতে পাশ হয়েছে, তখন কিন্তু আসলে জুলাই সনদ থেকে আসলে গণভোটটাই ওভাররাইডিং হওয়ার কথা। আমি আপনাদের মতো এখানে যারা আছেন সবাই লিগাল এক্সপার্ট, আমি হয়তো ওই লিগাল এক্সপার্ট পার্সপেক্টিভে হয়তো মানে ওভাবে বলতে পারবো না, কিন্তু সাধারণ নলেজ পার্সপেক্টিভে আমি যেটা বুঝি যে গণভোটের অবস্থান লিগাল, ফিলোসফিক্যাল এবং সব দিক থেকেই গণভোটের অবস্থান জুলাই সনদ থেকে অনেক উপরে, এবং গণভোট ইজ এ বাইন্ডিং, যেটা আমাদের আজকের প্রধান অতিথি বা মূল স্পিকার বলেছে যে আসলে গণভোট যখন গণরায়, সেটা আসলে সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এটাই আসলে চূড়ান্ত। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের আসলে একটু মাথায় রাখা দরকার। আর সরি, আমি কন্টিনিউ করবো? আচ্ছা, জি, আচ্ছা। আর আজকের যে ব্যাপারটা একটু আগে ডক্টর ওয়ারেশ কয়েকটা কথা বলে গেল, এবং আমার একটু বেশ মনে হলো যে খুবই রিলেভেন্ট কথা, যে আমরা তো আসলে মানে এখানে বিজয়ী শক্তি হওয়ার কথা, আমরা তো এখানে পরাজিত শক্তি না। তো অনেক ক্ষেত্রে এখন মনে হয় যে আসলে আমরা যে এই জুলাই নিয়ে কথা বলি, গণ আকাঙ্ক্ষা নিয়ে কথা বলি, সংস্কার নিয়ে কথা বলি, সেটা মনে হয় একটা অপরাধ করে ফেলছি। এবং একটু দুর্ভাগ্যজনকভাবে হলো আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে মানে সংবিধান সংস্কারের ব্যাপারে এত কথা বলার কি আছে, বা এরকম কোনো একটা বোধহয় উনি বলেছিল যে আমরা তো আসলে প্র্যাকটিক্যাল হার্মের চিকিৎসা বা এগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। অফকোর্স আমরা তো মনে করি যে সংবিধানের যে সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে, জুলাই সনদ বলেন বা গণভোটে, সেখানে তো গভর্নেন্স নিয়েই কথা হয়েছে, সুশাসন নিয়েই কথা হয়েছে। সুশাসন যাতে আসলে ইচ্ছামতো দুর্নীতি দমন কমিশনের চিফকে অ্যাপয়েন্ট করা না যায়, কমিশনার না করা যায়, তারাই তো আসলে চিকিৎসা বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলবে। তো আমরা তো আসলে মাছ মোর মানে আরও মানে উঁচু লেভেলের রিস্ট্রাকচার নিয়ে কথা বলছি, তাই না? রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্র কীভাবে মেরামত হবে, সেটা নিয়ে কথা বলছি। তো সেটা তো রাষ্ট্র তো আসলে একটা কোনো মানে বায়বীয় জিনিস না। রাষ্ট্র তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে চিকিৎসা কীভাবে হবে, শিক্ষা কীভাবে হবে, তেলের দাম কীভাবে মানে এখানে মজুতদারি হবে কি না, সবগুলি তো আসলে রাষ্ট্রের পার্ট। তো আমরা তো আসলে সেটা নিয়েই কথা বলছি। তো আমরা যখনই সংবিধান সংস্কার নিয়ে কথা বলি, কেন জানি মনে হয় যে অলমোস্ট কাইন্ড অফ এই কথা বলাটাও এক ধরনের অপরাধ। এনিওয়ে, আমাদের 70% লোক এই অপরাধটা করেছে। তো আমি মনে করি যে আমরা সেই অপরাধের মধ্যেই থাকতে চাই। তো পার্টিকুলারলি এই যে বিচার বিভাগ পৃথকীকরণের ব্যাপারে, এবং ডক্টর ওয়ারেশ যেমন বলল যে 133টা অধ্যাদেশের মধ্যে কিন্তু টার্গেট করা হয়েছে কয়েকটাকে,
যেটা বাতিল করার মধ্যে কি 4টা করা হয়েছে এবং 4টাই আসলে বিচার বিভাগের ব্যাপারে, এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে নোট অফ ডিসেন্টও ছিল না। আপনি যদি দেখেন যে জুলাই সনদের মধ্যে বর্তমান সরকারি দলের কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট বিচার বিভাগ মানে পৃথক স্বাধীন করা এবং বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত যে মানে সেক্রেটারিয়েটের যে আলাদা সেক্রেটারিয়েট করার ব্যাপারে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সংসদের প্রথম অধিবেশনেই এটাকে বাতিল করা হয়েছে, এবং আমরা এও দেখেছি যে যদি বাতিল না করেও কিন্তু ইচ্ছা করলে অন্য অন্য আরও কয়েকটা অধ্যাদেশ, বিতর্কিত অধ্যাদেশ কিন্তু রিভাইজ করে এই অধিবেশনেই পাশ করা হয়েছে, এবং যেটা বলা হলো যে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে, হ্যাঁ, যে অধ্যাদেশে একটা মানে একজন প্রস্তাব করেছে সংসদ সদস্য, আমরা দেখলাম যে অতীতের যারা শেয়ার হোল্ডার তাদেরকে শেয়ার তারা আবার ব্যাক করতে পারে সেরকম অ্যামেন্ডমেন্ট করে একদিনেই কিন্তু এটা করা হয়েছে। তো বিচার বিভাগের যেই 4টা অধ্যাদেশ ছিল সেটা যদি কোনো দুর্বলতা থাকতো, যেটা বলা হয়েছে যে আইডেন্টিফাই করার দরকার ছিল, তাহলেও কিন্তু এইটাকেই এই সেশনেই কিন্তু এটা করা যেত, কিন্তু সেটা করা হয়নি। আমার একটা আশঙ্কা, আমি জানি না এখানে অনেক আমার থেকে বিজ্ঞজনরা আছেন, সাবেক বিচারপতিরাও আছেন, আমার একটা আশঙ্কা এটাকে করা হয়েছে 2030-এর নির্বাচনকে সামনে রেখে। আপনারা তো সেটা সবাই জানেন যে ত্রয়োদশ সংশোধনীর যে রায়টা এসছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, এবং বদরুল আলম ভাই নিজেই তো, আপনি তো বোধহয় ওইটার মেইন পিটিশনার ছিলেন বা আবেদনকারী ছিলেন, যে ত্রয়োদশ সংশোধনীতে আবার তত্ত্বাবধায়ক সরকারকে ব্যাক করা। তো সেই ধরেন কোনো কিছু হলো না, সংবিধান সংশোধন হলো না, তখন কিন্তু শেষ বিচারপতি, প্রধান বিচারপতি কিন্তু 2030 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে নাকি? এম আই রাইট বদরুল ভাই? যদি কোনো মানে সংশোধন না হয়, লাস্ট রিটায়ারিং জাস্টিস, হ্যাঁ, না হইলে তারপরে, হ্যাঁ। তো আলটিমেটলি কী দেখা যাচ্ছে, আমরা 10 থেকে 15 বছর যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত লড়াই করেছি, হ্যাঁ, এবং তত্ত্বাবধায়ক সরকার আমরা পেয়েছি ঠিক, কিন্তু আবার সব রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু এটাও ঠিক করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় বিচার বিভাগকে এর বাইরে রাখা হবে, এবং কারণ কোনোভাবেই আমরা চাই না বিচার বিভাগ কোনোভাবে বিতর্কিত হোক, কারণ এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসছে, আমরা অতীতেও দেখেছি। তো সেই জায়গাটা থেকে কিন্তু আলটিমেটলি এক ধরনের জাতীয় ঐক্যমত্য ছিল যে বিচার বিভাগকে এখান থেকে বার করে রাখা হবে। কিন্তু আমরা দেখছি যে যা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি যদি জুলাই মানে গণভোটের মানে এই সংস্কারগুলো কোনোভাবে যদি সংবিধানে না ইনকর্পোরেট করা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি 2030 সালে বিচার বিভাগই আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তো আমি যদি এখন একটু কানেক্টিং দ্য ডটস করি, সেটার সাথে কি আসলে এই অধ্যাদেশগুলো বাতিল হওয়ার কোনো যোগসূত্র আছে কি না, সেইটা কিন্তু আমাদের মনে, কারণ আমরা তো আসলে ঘরপোড়া গরু সিঁদুর দেখলেই ভয় পাই। আমরা কিন্তু ধরেন জাস্টিস হাসানের কেসও জানি, যেখান থেকে আসলে সবচেয়ে যেই ট্রিগারটা হয়েছিল। তো আমি আসলে মানে এই প্রশ্নটা দিয়েই শেষ করব যে আসলে কি এই যে বিচার বিভাগের যেই সংস্কারগুলোকে বাধা দেওয়া হচ্ছে বা যেটা নিয়ে একটা জাতীয় ঐক্যমত আছে, সেটা কি শুধু সাধারণ একটা টেকনিক্যাল ব্যাপার, নাকি এর মধ্যে একটা রাজনৈতিক এবং আমাদের ভবিষ্যতে রাজনীতি কীভাবে চলবে, ভবিষ্যতের সরকার কীভাবে নির্বাচন হবে, তারও একটা কানেকশন আছে? তো আমি এই প্রশ্নটা দিয়ে আসলে শেষ করলাম। ধন্যবাদ।